first arrived there, there was nothing. There were no proper roads, only desert. And no electricity where I stayed. Nothing. একটা বেদুইন গোত্র, একটা বিয়ের অনুষ্ঠান আর একটা রাতের হত্যাকাণ্ড। এখান থেকেই শুরু হয় দুবাইয়ের গল্প। যে পরিবার আজ ট্রিলিয়ন ডলারের এক সাম্রাজ্য চালায়, সেই পরিবারের প্রথম পরিচয় ছিল পলাতক শরণার্থী হিসেবে। মরুভূমির বুকে কোনো মানচিত্রে নাম না থাকা একটা জেলেপাড়া। আজ সেই মাছ ধরার জেলেপাড়া পরিণত হয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন, সবচেয়ে ব্যস্ত বন্দর, মহাকাশ থেকে দেখা যাওয়া চোখ ধাঁধানো সব স্থাপত্যের সমন্বয়ে যেন এক রূপকথার নগরী। কিন্তু এই উত্থানের পেছনের গল্পটা শুধু স্থাপত্য বা তেলের নয়, এটা একটা পরিবারের গল্প যারা প্রতিটা যুগে ক্ষমতাবানদের পাশে দাঁড়াতে জানত। সেই পরিবারটি আল মাকতুম, যাদের হাত ধরে একটা জেলেপাড়া হয়ে উঠেছে বিশ্ব ক্ষমতার এক গোপন কেন্দ্র। আজ দুবাইয়ের সেই লুকোনো গল্পটাই উন্মোচন করতে যাচ্ছি। 19 শতকের শুরুতে আরব উপদ্বীপের দক্ষিণে লিওয়া মরুদ্যানে বাস করত বনিয়াজ গোত্র, যার শাসক ছিল তাহানুন বিন শাকবুত, বনিয়াজ গোত্রের এক সম্মানিত নেতা। এই গোত্রের দুই প্রধান শাখা আলবু ফালা আর আলবু ফালাসা একসাথেই বসবাস করত, কিন্তু ক্ষমতার প্রশ্নে সম্পর্ক ছিল টান টান। তখনকার আরব বেদুইনদের মধ্যে ক্ষমতা টিকত আনুগত্য আর রক্ত সম্পর্কের উপর। লিখিত কোনো আইন এখানে কাজ করত না। 1833 সাল বনিয়াজ গোত্রের নেতা তাহানুনের নিজের দুই ভাই খলিফা বিন শাকবুত আর সুলতান বিন শাকবুত ষড়যন্ত্র করে বসে। তারা উৎসব আর খানাপিনার আয়োজন করে। সেখানে দাওয়াত দেয় তাহানুন বিন শাকবুত সহ গুরুত্বপূর্ণ কয়েকজন গোত্রপতিকে। একটা সাধারণ পারিবারিক বৈঠকের চলে ষড়যন্ত্র। তাহানুন বিন শাকবুত মোটেও সন্দেহ করেননি। তিনি আসেন অনুষ্ঠানে, আর সেখানেই তাকে হত্যা করা হয়। এই ষড়যন্ত্র সফল হওয়ার পর খলিফা বিন শাকবুত হয়ে ওঠেন আবুধাবির নতুন শাসক। এই বিশ্বাসঘাতকতা বনিয়াজ গোত্রের ভেতরেই বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছিল। গোত্রের অন্যতম শাখা আলবু ফালাসা এই রক্তাক্ত বিশ্বাসঘাতকতামূলক শাসনের অধীনে থাকতে রাজি ছিল না। তাদের নেতৃত্বে ছিলেন মাকতুম বিন বুট্টি আর ওবাইদ বিন সাইদ। কিন্তু পালিয়ে যাওয়ারও উপায় নেই। তাদের অপেক্ষা করতে হলো সমুদ্র থেকে মুক্তা আহরণের মৌসুম পর্যন্ত। এই সময়ে বনিয়াজ গোত্রের বেশিরভাগ মানুষ সমুদ্রে মুক্তার খোঁজে চলে যায়, যা ছিল তাদের জীবিকারই অংশ। আর এই সময়টা আসতেই বসতি ফাঁকা হওয়ার সুযোগেই কয়েকশো অনুসারী নিয়ে উটে চড়ে উত্তরে যাত্রা শুরু করেন আলবু ফালাসা গোত্রের ওবাইদ বিন সাইদ আর মাকতুম বিন বুট্টি। কয়েক সপ্তাহ পথ চলার পর মরুভূমি পেরিয়ে তারা পৌঁছায় উপকূলীয় অঞ্চলে, যেখানে একটা খাড়ি সমুদ্রের সাথে মিশেছে। তীরে কয়েকটি খেজুর পাতার কুঁড়েঘর, যেখানে জেলে আর ডুবুরিদের বসবাস। স্থানীয় ওয়ালি সহজে জায়গাটি ছেড়ে দেন তাদের জন্য। শরতে বাকি আত্মীয় স্বজনরাও যোগ দেয় তাদের সাথে। এই নামহীন জেলেপল্লী স্থায়ীভাবে হয়ে ওঠে আলবু ফালাসা গোত্রের নতুন ঠিকানা। পরবর্তীতে এই নামহীন জায়গাটি হয়ে উঠতে যাচ্ছে আজকের দুবাই। কিন্তু আলবু ফালাসা গোত্রের নতুন শুরুটা মোটেও সহজ ছিল না। মাত্র 8 বছরের মাথায় 1841 সালে তাদের শাসনের প্রতি অসন্তুষ্ট হয়ে একটা অংশ দুবাই ছেড়ে শারজায় চলে যায়। একই সময়ে প্লেগের প্রকোপে দুবাই প্রায় জনশূন্য হয়ে পড়ে। আর অন্যদিকে আবুধাবি থেকে সেই একই খলিফা বিন শাকবুতের বাহিনী এসে জায়গাটা লুটপাট করে। যে মানুষগুলো একটা বিশ্বাসঘাতকতা থেকে পালিয়ে নিজেদের রাজ্য গড়তে চেয়েছিল, তাদের প্রথম কয়েক বছর কেটেছে টিকে থাকার লড়াইয়ে। ওবাইদের মৃত্যুর পর মাকতুম বিন বুট্টি একাই ক্ষমতায় বসেন, আর সেই থেকে শুরু হয় আল মাকতুম রাজবংশ, যারা আজও দুবাই শাসন করছে। কিন্তু এই শাসন পাকাপোক্ত করার আগে এই ছোট্ট বসতিকে এমন এক শক্তির মুখোমুখি হতে হয়েছে, যাদের সাথে লড়াই করার সাহস সেই সময় কারোরই ছিল না। 19 শতকের শুরুতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্য পথ নিরাপদ রাখতে চেয়েছিল, আর পারস্য উপসাগরের এই অঞ্চল ছিল সেই পথের মাঝখানে। সেই সময়ে এখানে কাওয়াসিন গোত্র শক্তিশালী নৌবাহিনী তৈরি করেছিল। তারা আশেপাশের বাণিজ্যিক পথগুলো নিয়ন্ত্রণ করত। এই বাণিজ্য পথগুলোর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য
1819 সালে ব্রিটিশ নৌবাহিনী রাস আল খাইমায় হামলা চালিয়ে কাওয়াসিম গোত্রের শক্তি একেবারে গুঁড়িয়ে দেয়। এর ফলে এই অঞ্চলের ছোট ছোট আমিরাতগুলো একটা স্পষ্ট বার্তা পায়, ব্রিটিশরা যা চায় তা দিতে হবে, প্রতিরোধ করলে ধ্বংস অনিবার্য। দুবাইয়ের নতুন শাসকদের জন্য এই শিক্ষাটা সহজ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের সাথে লড়াই করা যাবে না, সমঝোতা করতে হবে। 1820 সালে এখানকার ছোট ছোট আমিরাতগুলোর শাসকরা ব্রিটেনের সাথে জেনারেল মেরিটাইম ট্রিটি স্বাক্ষর করে। এর মাধ্যমে এখানকার বাণিজ্য পথগুলো ব্রিটিশদের পূর্ণ নিয়ন্ত্রণে চলে যায়। সেই সাথে এই আমিরাতগুলোর বিদেশ নীতির নিয়ন্ত্রণও চলে যায় ব্রিটেনের হাতে, যাদের মধ্যে দুবাইও অন্তর্ভুক্ত ছিল। এই অঞ্চলের নতুন নাম হয় ক্রুশিয়াল স্টেটস। ব্রিটিশ সুরক্ষার অধীনে দুবাই একটি ছোট কিন্তু নির্ভরযোগ্য বন্দর হয়ে ওঠে, যার অর্থনীতি চলত সমুদ্র থেকে মুক্তা আহরণ আর সামান্য বাণিজ্যের উপর। মাকতুম শাসকেরা তখন খুব সাধারণভাবে শাসন করতেন, জনগণের মধ্যে বিরোধ মেটাতেন, সামান্য ট্যাক্সের বিনিময়ে ব্যবসায়ীদের সুযোগ সুবিধা দেখাশোনা করতেন। ব্রিটেন তার বাণিজ্যিক স্বার্থে এই অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থা করত ঠিকই, কিন্তু এখানকার উন্নয়নে কাজ করার কোনো আগ্রহ তাদের ছিল না, কারণ ক্রুশিয়াল স্টেটস তাদের কাছে শুধু একটা যাত্রাপথ ছিল, লাভজনক বিনিয়োগের জায়গা নয়। দুবাইয়ের উন্নয়নের দায়িত্বভার ন্যস্ত ছিল মাকতুম পরিবারের উপর। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করে প্রতিবেশী বন্দরগুলো দুবাইকে বেকায়দায় ফেলে দেয়। তখন দুবাইকে বাঁচাতে হলে দরকার ছিল এক সাহসী, প্রায় বিপজ্জনক সিদ্ধান্ত। 19 শতকের শেষের দিকে দুবাই বন্দরে জাহাজ আসা কমে যাচ্ছিল। এর মূল কারণ ছিল প্রতিযোগী বন্দর লিঙ্গা আর বাহরাইন। এই বন্দরগুলোর শাসকেরা বন্দরে জাহাজ নোঙ্গর করার জন্য যে ট্যাক্স দিতে হতো তার পরিমাণ কমিয়ে দেয়। এর ফলে ব্যবসায়ীরা তাদের জাহাজগুলো দুবাইতে নোঙ্গর না করে লিঙ্গা এবং বাহরাইনের দিকে চলে যাচ্ছিল। তখন দুবাইয়ের শাসক শেখ মাকতুম বিন হাশেম বুঝেছিলেন শুধু নিরাপত্তা দিয়ে ব্যবসায়ীদের ধরে রাখা যাবে না। 1901 সালের দিকে তিনি একটা সাহসী সিদ্ধান্ত নিলেন, দুবাইকে করমুক্ত বন্দর ঘোষণা করেন। মানে বন্দরের জাহাজ নোঙ্গর থেকে শুরু করে সকল প্রকার বাণিজ্যিক কার্যক্রমের জন্য ব্যবসায়ীদের কাছ থেকে কোনো প্রকার ট্যাক্স নেবে না দুবাই সরকার। এই খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি। বাতাসের গতিতে ছড়িয়ে পড়ে উপসাগরের অপর প্রান্তের কাজার শাসনাধীন পারস্যে। তখন পারস্যে ব্যবসা করতে হলে ট্যাক্স দিতে হতো অনেক, যার কারণে বহু ব্যবসায়ী পারস্য ছেড়ে দুবাইয়ে আসতে শুরু করে, বিশেষ করে পারস্যের বাস্তাক শহরের ব্যবসায়ী পরিবারগুলো। শেখ মাকতুম তাদেরকে বন্দরের দক্ষিণ পারে জায়গা ছেড়ে দেন, যেখানে তারা নিজস্ব স্থাপত্যশৈলীতে তাদের ঘরবাড়ি তৈরি করে। পরবর্তীতে এই এলাকাটার নাম হয় আল বাস্তাকিয়া, যা আজও দুবাইয়ের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী এলাকা। এই ব্যবসায়ীরা সাথে করে নিয়ে আসে প্রচুর টাকা আর ব্যবসায়িক নেটওয়ার্ক। এদের মাধ্যমেই দুবাই হয়ে ওঠে এক আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র। কিন্তু সেই সমৃদ্ধি বেশিদিন স্থায়ী হয়নি, কারণ দুবাইয়ের ভাগ্য তখনও বাঁধা ছিল একটা জিনিসের সাথে, যেটার বাজার এক আবিষ্কারের ধাক্কায় রাতারাতি ধসে পড়বে। 20 শতকের শুরুতে দুবাই ছিল বিশ্বের মুক্ত বাণিজ্যের কেন্দ্র। ব্রিটিশ, ফরাসি, আমেরিকান ব্যবসায়ীরা লাইন ধরত দুবাইয়ের সমুদ্র থেকে তোলা মুক্তার জন্য। প্রতি গ্রীষ্মে শত শত নৌকা খাড়ি থেকে বেরিয়ে পড়ত, ডুবুরিরা নাকে ক্লিপ দিয়ে দিনভর ডুব দিত মুক্তার খুঁজে। 20 শতকের প্রথম দশকের মধ্যেই মুক্তা হয়ে ওঠে দুবাইয়ের অর্থনৈতিক মেরুদণ্ড। কিন্তু সেই মেরুদণ্ড ভেঙে দেয় জাপানে হওয়া একটা আবিষ্কার। 1928 সালে নিউ ইয়র্ক থেকে একটা চিঠি যায় টোকিওতে। আমেরিকান উদ্ভাবক ও ব্যবসায়ী থমাস এডিসন জাপানি উদ্ভাবক কোকিচি মিকিমোতোকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লেখেন। মূলত কোকিচি মিকিমিতো আর তার দল আর্টিফিশিয়াল মুক্তা উদ্ভাবন করেন। ঝিনুকের ভেতরেই কৃত্রিমভাবে একটা বীজ বসিয়ে দিলে সেই ঝিনুকই নিখুঁত মুক্তা তৈরি করে দেয়, তাও অনেক কম খরচে। যদিও উদ্ভাবনটা হয়েছিল আরও আগেই। 1916 সাল থেকে জাপান চাষ করা মুক্তা বাজারে ছাড়ে। বোম্বে, নিউ ইয়র্ক আর প্যারিসের ব্যবসায়ীরা সস্তা জাপানি মুক্তার দিকে ঝুঁকে পড়ে। এর ফলে মুক্তার দাম কমে যায়। তারপর আসে 1929 সাল, দ্য গ্রেট ডিপ্রেশন। এই সময়টাতে জাহাজগুলো বন্দরে নোঙ্গর করে বসেছিল। ডুবুরিরা মুক্তা আহরণ করলেও সেটার দাম পাচ্ছিল না। যে শহর মুক্তার উপর বেশি থাকত সেই শহর হঠাৎ দিক হারা হয়ে পড়ে।
1929 সাল থেকে 1940 সাল পর্যন্ত প্রায় এক দশক ধরে দুবাই দেখেছে চরম দুর্ভিক্ষ। খাবার নেই, পানি নেই, এমনকি বহু মানুষ গাছের শুকনো পাতা আর মরুভূমির টিকটিকি খেয়ে বেঁচে থাকার চেষ্টা করেছে। আর ঠিক এই সংকটের মধ্যেই দুবাইয়ে জন্ম নিবে ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অথচ কম আলোচিত অধ্যায়, একটা বিদ্রোহ যেটা শেষ হবে খোদ শাসক পরিবারের হাত ধরেই, এক বিয়ের অনুষ্ঠানে। মুক্ত বাণিজ্যে জাপানের আধিপত্যে দুবাইয়ের কোষাগার খালি হয়ে যায়, ব্যবসায়ী শ্রেণীও বিপর্যস্ত। এমন পরিস্থিতি সামাল দিতে 1938 সালে প্রভাবশালী ব্যবসায়ীদের একটা দল, যাদের মধ্যে খোদ মাকতুম পরিবারেরই কিছু সদস্য ছিলেন, তারা দাবি তোলে একটা মজলিস বা পরামর্শ পরিষদ গঠনের। দুবাইয়ের শাসক শেখ সাইদ প্রথমে রাজি হন। 15 জন সদস্যের একটা মজলিস গঠিত হয়। দুবাইয়ের ক্ষমতা ভাগাভাগি হয়ে যায়। কিন্তু ক্ষমতা ভাগাভাগি বেশি দিন টিকেনি। মজলিস সদস্যরা শাসকের ক্ষমতায় হস্তক্ষেপ করা শুরু করে। এর ফলে শেখ সাইদ নিজেকে গুটিয়ে নেন। 1938-এর অক্টোবরের মধ্যেই দুবাই ভাগ হয়ে যায় দুই সশস্ত্র শিবিরে। খাড়ির এক পাশে দেইরাই মজলিসপন্থীরা, আর অন্য পাশে বুর দুবাইয়ে শেখ সাইদ ও তার দলবল। এই উত্তেজনার মধ্যেই শেখ সাইদের ছেলে ভবিষ্যৎ শাসক শেখ রশিদ বিয়ে করেন। 15 দিন ধরে উৎসব চলতে থাকলো বুর দুবাইয়ে। এরপর উৎসব সরে যায় দেইরায়, কনের পরিবারের এলাকায়। 22 মার্চ 1939 বিয়ের অনুষ্ঠানের ভিড়ে অস্ত্র বের হয়ে আসে। রাতভর সংঘর্ষ চলে। ভোর হতে হতে মজলিসের নেতারা বোরকা পরে পালিয়ে যায় শারজায়। প্রায় 26 জন মানুষ নিহত হয় সেই রাতে। মজলিসের ক্ষমতাভোগের স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। শেখ সাইদ দুবাইয়ের ক্ষমতায় থেকে যান, কিন্তু ধীরে ধীরে রাজনীতি থেকে দূরে সরে আসেন। প্রশাসনের ভার তুলে দেন ছেলে রশিদের হাতে। মজলিস সদস্যরা যে সংস্কার চেয়েছিল, পরবর্তীতে সেটাই বাস্তবায়ন করেছিলেন শেখ রশিদ, কিন্তু ক্ষমতা ভাগাভাগি করে নয়, একক নিয়ন্ত্রণে। তবে সিংহাসনে বসার আগে দুবাইয়ের সামনে অপেক্ষা করছিল আরেকটা বড় হতাশা, একটা স্বপ্ন যেটা মাটির নিচেই থেকে যাবে। দুর্ভিক্ষের বছরগুলোতেই বাহরাইনে তেলের সন্ধান পাওয়া যায়। এরপর ধীরে ধীরে গোটা উপসাগরীয় অঞ্চলের দিকে বিশ্বের নজর ঘুরে যায়। 1937 সালে দুবাইও এক ব্রিটিশ কোম্পানির সাথে অনুসন্ধান চুক্তি করে। ব্রিটিশ প্রকৌশলীরা আসে, খনন শুরু হয়। মানুষ স্বপ্ন দেখে দুবাইও প্রতিবেশীদের মতো তেল সমৃদ্ধ হবে, দেশের অর্থনীতি এবং মানুষের ভাগ্য পাল্টাবে। কিন্তু ভূতত্ত্ববিদরা দেখেন দুবাইয়ের মাটির নিচের ভূস্তর অগভীর আর খণ্ডিত। 1940 সালে জেবেল আলী আর মারগামে দুটি কূপ খনন করা হয়। সবাই যখন আশা করছিল এবার হয়তো তেল বেরিয়ে আসবে, তখন বেরিয়ে এসেছিল লবণাক্ত পানি। 40-এর দশকের মাঝামাঝি সময়ে বাহরাইন, কুয়েত, সৌদি আরব যখন তেলের টাকায় ফুলে ফেঁপে উঠছে, দুবাই তখন মাছ আর খেজুর বিক্রি করে টিকেছিল। একটা শহরের ভাগ্য বদলাতে তখনও দরকার ছিল একজন মানুষ, যিনি বুঝবেন মাটির নিচে তেল ছাড়াও একটা শহরকে বদলে দেওয়া যায়। আর সেই মানুষটা তখন বড় হচ্ছিল ঠিক এই খাড়ির পাড়েই। সেই মানুষটি শেখ রশিদ বিন সাইদ। 1939-এর রক্তক্ষয়ী মজলিস সংকটের পর থেকেই তিনি প্রশাসনিক রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1958 সালে বাবার মৃত্যুর পর সিংহাসনে বসেন। সামনে তখন গুরুতর সমস্যা। খাড়িতে পলি জমে বন্দরের নাব্যতা কমে গিয়েছে, যার ফলে বড় জাহাজগুলো ঢুকতে পারছিল না। তাই বাধ্য হয়ে ব্যবসায়ীরা জাহাজ নোঙ্গ করছিল বাহরাইন আর কুয়েতে। 1959 সালে শেখ রশিদ এক বিশাল ঝুঁকি নেন। তখনও দুবাই তেলের সন্ধান পায়নি। তারপরও প্রতিবেশী কুয়েত থেকে 4 লক্ষ পাউন্ড ঋণ নিয়ে দুবাইয়ের সমুদ্রবন্দর গভীর করার জন্য খাড়ি খনন শুরু করেন। তার এই পদক্ষেপে সমালোচনার ঝড় ওঠে, কারণ সবাই এটাকে দেখেছিল একটা মস্ত বড় জুয়া হিসেবে, যে জুয়ায় হেরে গেলে সব শেষ, এমনকি দেশটাও বিক্রি করে দেওয়া লাগতে পারে। কিন্তু জুয়াটা কাজ করেছিল। 1960 সালের মধ্যে খনন করা খাড়ি হয়ে ওঠে দুবাইয়ের বাণিজ্যিক ধমনী। শেখ রশিদ এখানেই থেমে থাকেননি। তিনি তৈরি করেন বিশ্বমানের বিমানবন্দর এবং ফোর্ট রশিদের মতো গভীর সমুদ্র বন্দর। 1966 সালের দিকে অবশেষে দুবাইয়ে তেল পাওয়া যায়, যদিও সেটা ছিল প্রতিবেশী দেশগুলোর তুলনায় সামান্য। শেখ রশিদ বুঝেছিলেন এই তেল বেশি দিন টিকবে না, তাই তেল বিক্রি করে পাওয়া টাকাও ঢেলে দেন দুবাইয়ের অবকাঠামো নির্মাণে।
তার একটা বিখ্যাত উক্তি আজও লোকমুখে প্রচলিত, আমার বাবা উটে চড়তেন, আমি মার্সিডিজ চালাই, আমার ছেলে ল্যান্ড রোভার চালাবে, কিন্তু তার ছেলেকে আবার উটে চড়তে হবে যদি আমরা শুধু তেলের উপর ভরসা করি। সমুদ্রবন্দর গভীর করার সাফল্যের একটা অপ্রত্যাশিত দিকও ছিল। দুবাই হয়ে উঠবে এমন একটা রুট যেটা দিয়ে বৈধ আর অবৈধের মাঝের পার্থক্য রেখাটা দিনে দিনে ঝাপসা হয়ে উঠবে। 1958 সালে লন্ডনে এক বৈঠকে শেখ রশিদ ব্রিটিশ কর্মকর্তাদের সামনে একটা কথা বলেন, যেটা পরদিন পত্রিকার হেডলাইন হয়ে যায়। দুবাই টিকে আছে হাশিশ আর আফিম চোরাচালানের উপর। এটা কোনো অভিযোগ ছিল না, ছিল খোদ শাসকের মুখের স্বীকারোক্তি। সোনা, মদ, হেরোইন, আফিম দুবাই হয়ে ওঠে একটা ট্রানজিট পয়েন্ট, যেখানে অবৈধ বাণিজ্য চলত সরকারের নজরের সামনেই। সাল 1962। ইন্ডিয়া তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় বিদেশ থেকে স্বর্ণ আমদানিতে নিষেধাজ্ঞা দেয়। কিন্তু ইন্ডিয়ানদের কাছে স্বর্ণ শুধু গহনাই ছিল না, ছিল খারাপ সময়ের শেষ সম্বল। দুবাইয়ের করমুক্ত নীতি, অবৈধ চোরাচালানের সুযোগ ব্যবহার করে ব্যবসায়ীরা লন্ডন আর সুইজারল্যান্ড থেকে বৈধভাবে সোনা এনে সেটাই আরব সাগর পেরিয়ে ভারতে পাচার করতে শুরু করে, ছোট কাঠের নৌকায় খেজুর আর কাপড়ের বস্তার নিচে লুকিয়ে। 60-এর দশকের শেষের দিকে দুবাইয়ের পরিচিতি হয়ে ওঠে সিটি অব গোল্ড। এই ব্যবসা দুবাইয়ের অর্থনীতিকে চাঙ্গা করে তোলে, শহর পায় আন্তর্জাতিক পরিচিতি, ঝুঁকি আর মুনাফার এক কেন্দ্র হিসেবে। কিন্তু দুবাইয়ের এই স্বর্ণযুগের ঠিক পেছনেই তখন ভেঙে পড়ছিল তাদের বহু বছরের রক্ষা কবচ ব্রিটিশ সাম্রাজ্য নিজেই। 60-এর দশকের শেষে ব্রিটিশ সাম্রাজ্য সংকুচিত হতে থাকে। ব্রিটেন ঘোষণা দেয় 1971 সালের মধ্যে তারা এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে। 60টার ক্রুশিয়াল স্টেটে কোনো সেনাবাহিনী ছিল না, ছিল না নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা। এমন অবস্থায় আবুধাবির শাসক শেখ জায়েদ বিন সুলতান বুঝেছিলেন একসাথে না দাঁড়ালে এই রাজ্যগুলো হারিয়ে যাবে, হয়তো তাদের স্থান হবে প্রতিবেশী সৌদি আরব কিংবা ইরানের মানচিত্রে। 1968 সালের ফেব্রুয়ারিতে আবুধাবির শাসক শেখ জায়েদ বিন সুলতান আর দুবাইয়ের শাসক শেখ রশিদ মরুভূমির মাঝে এক তাঁবুতে মুখোমুখি বসেন। বনিয়াস গোত্রের দুই প্রধান শাখা, আলবু ফালা এবং আলবু ফালাসার দুই প্রধান নেতা। মাত্র 100 বছর আগেও একটা রক্তাক্ত বিশ্বাসঘাতকতাকে কেন্দ্র করে দুই দল আলাদা হয়ে যায়, আলাদা আমিরাত গড়ে তোলে। তারাই এখন একসাথে বসতে বাধ্য হয়েছে নিজেদের স্বাধীনতা রক্ষায়। বৈঠক শেষে যৌথভাবে সিদ্ধান্ত নিল তারা যুক্তরাষ্ট্রের অনুকরণে সংযুক্ত আমিরাত গড়ে তুলবে। 1971 সালের ডিসেম্বরে ঐক্য বাস্তবে রূপ পায়। ক্রুশিয়াল স্টেটসের 60টি আমিরাত আবুধাবি, দুবাই, আজমান, শারজা, রাস আল খাইমা, উম্মাল কুইয়ান এবং পুজাইরা মিলে প্রতিষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাত। তেল সমৃদ্ধ আবুধাবি আর বাণিজ্যকেন্দ্রিক দুবাই মিলে তৈরি হয় এমন এক কাঠামো যেটা আজও এই আরব ফেডারেশনকে নিয়ন্ত্রণ করছে। জেবেল আলী বন্দর, বুর্জ আল আরব, বুর্জ খলিফা একের পর এক তৈরি হয়ে দুবাইকে বিশ্ব মানচিত্রে তুলে আনে। কিন্তু এই চোখ ধাঁধানো উত্থানের আড়ালে জমছিল একটা বিপদ, যেটা প্রায় পুরো সাম্রাজ্যকে দোষিয়ে দিতে বসেছিল। 2000-এর দশকে দুবাই গোটা বিশ্বের বিনিয়োগকারীদের টাকায় একের পর এক বিশাল প্রকল্পে হাত দেয়। কৃত্রিম দ্বীপ, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন, বিলাসবহুল রিয়েল এস্টেট, এই সব কিছু করছিল ঋণের টাকায়। 2008 সালের বৈশ্বিক আর্থিক সংকটে গোটা দুনিয়া যখন কেঁপে ওঠে, দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারও তখন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। 2009-এর নভেম্বরে সরকারি কোম্পানি দুবাই ওয়ার্ল্ড ঘোষণা দেয় তারা $26 বিলিয়ন ঋণ পরিশোধ করতে অক্ষম। কয়েক সপ্তাহের অনিশ্চয়তার পর 14 ডিসেম্বর 2009 সালে প্রতিবেশী আবুধাবি এগিয়ে আসে $10 বিলিয়ন জরুরি সহায়তা নিয়ে, ঠিক সেই দিনই যেদিন একটা বন্ড পরিশোধের সময়সীমা ছিল। আবুধাবির এই সহায়তা দুবাইকে সেবার বাঁচিয়ে দেয়। কিন্তু একটা সত্য সবার সামনে চলে আসে, দুবাইয়ের চকচকে সাম্রাজ্য দাঁড়িয়েছিল বিশাল দেনার উপর ভর করে। যতই স্বাধীন আর জলমলে দেখাক না কেন, শেষ পর্যন্ত এই সাম্রাজ্যের ভিত্তি টিকে আছে আবুধাবির ছায়াতেই। সংকট কাটিয়ে ওঠার পর দুবাই আবারও দাঁড়ায়, কিন্তু এবার এক ভিন্ন, আরও ঝুঁকিপূর্ণ কৌশলে নিজেদের অর্থনীতি গড়ে তোলে। সুইজারল্যান্ড, সিঙ্গাপুর এই দেশগুলোর একটা কমন প্যাটার্ন ছিল।
এরা গোটা বিশ্বের সম্পদশালী লোকদের আকৃষ্ট করে নিজেদের দেশে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে এসেছে। বছরের পর বছর টাকার উৎস নিয়ে প্রশ্ন না তুলেই বিলিয়নিয়ার কিংবা দুর্নীতিবাজদের জন্য নিরাপদ আস্তানে পরিণত হয়েছে। দুবাইও এই একই মডেল আরও নিখুঁতভাবে গ্রহণ করে। 2023 সালে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRPর তদন্তে প্রকাশ পায় শত শত কোটি ডলারের সম্পদ দুবাইয়ের টাওয়ারে জমা, যাদের মালিক কোকেন ব্যবসায়ী থেকে আফ্রিকার স্বৈরশাসক, পলাতক ব্যবসায়ী, রাশিয়ান অলিগার্ক। ইন্ডিয়া থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটে অভিযুক্ত নীরব মোদি দুবাইয়ের টাওয়ারে অফিস চালাতেন, কারণ দুবাই কখনো তার দেশে আশ্রয় নেওয়া অভিযুক্তদের ফেরত দিত না, বরং তাদের নিরাপত্তা দিয়ে থাকে। 2022 সালে অর্থপাচার এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধের আন্তর্জাতিক সংস্থা আরব আমিরাতকে গ্রে লিস্টে ফেলে পাকিস্তান আর সিরিয়ার পাশে। এর ফলে আরব আমিরাত সরকার কড়া আইন আর অ্যান্টি মানি লন্ডারিং বিভাগ তৈরি করে 2024 সালে তারা তালিকা থেকে বেরিয়ে আসে। কিন্তু এই সংস্কার কার্যক্রম দুবাইয়ের ব্ল্যাক মানি সাপ্লাই আটকানোর জন্য ছিল না, ব্ল্যাক মানি নিয়ন্ত্রণ করার ভান করে সিস্টেমটাকে দীর্ঘস্থায়ী করার জন্য। আর এই একই নীতির সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখা যায় যখন দুবাইয়ের স্বর্ণের মার্কেট গিয়ে মিশে হাজার মাইল দূরের এক যুদ্ধক্ষেত্রের সাথে, যেখানে শোষণ, নিপীড়ন আর গণহত্যায় সমর্থকদের তালিকায় দুবাইয়ের নাম সবার উপরে। আফ্রিকার দেশ সুদানে চলমান গৃহযুদ্ধে RSF নামের একটা আধা সামরিক বাহিনী দারফুরের গণহত্যার সাথে জড়িত। জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা এই অভিযোগ নথিভুক্ত করেছে। এই বাহিনীর অর্থের মূল উৎস সুদানের স্বর্ণের খনি। স্যাথাম হাউস ও সুইসাইডের গবেষণা বলছে এই স্বর্ণের খনি থেকে প্রায় 90% চোরাচালান শেষ পর্যন্ত পৌঁছায় দুবাইয়ে। দুবাই বিশ্বের সবচেয়ে বড় স্বর্ণ পরিশোধন কেন্দ্রগুলোর একটা। অস্ত্র কিনে গণহত্যা চালিয়ে স্বর্ণের খনি দখলে রাখার জন্য RSF এর অ্যাকাউন্টে টাকা আসে দুবাই থেকে। শুধু 2024 সালেই সুদানের স্বর্ণ চোরাচালানের মূল্য দাঁড়ায় $850 মিলিয়ন বেশি। যদিও আমিরাত সরকার এই অভিযোগ বারবার অস্বীকার করছে, কিন্তু লন্ডনে সুদানি কর্মীরা আমিরাতি দূতাবাসের সামনে ঠিক এই অভিযোগে বিক্ষোভ করছে। আর এই একই সময়ে স্বর্ণের এই ছায়া অর্থনীতির পাশাপাশি আরেকটা অদৃশ্য অভিযান চলছিল মধ্যপ্রাচ্যের রাজনীতিতে। মধ্যপ্রাচ্যের রাজনীতির দাবার বোর্ডে আরব আমিরাত একটা বড় পদক্ষেপ নেয় 2020 সালে। আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে আমিরাত হয়ে ওঠে তৃতীয় আরব দেশ যারা ইসরায়েলের সাথে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে, দশকের পর দশক ধরে চলা আরব বিশ্বের অবস্থানের বিপরীতে দাঁড়িয়ে। এর পেছনে প্রকাশ্য যুক্তি ছিল অর্থনৈতিক সহযোগিতা আর আঞ্চলিক স্থিতিশীলতা। আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির পর থেকে দুবাই আর তেল আবিবের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি বিনিময়, এমনকি নিরাপত্তা সহযোগিতা দ্রুত বেড়েছে। ইসরায়েলি বিনিয়োগ ঢুকছে দুবাইয়ের রিয়েল এস্টেট আর প্রযুক্তি খাতে। আমিরাত সরকার এই সম্পর্ককে বাস্তববাদী কূটনীতি বলে ব্যাখ্যা করেছে। যে যুক্তি সত্যি হোক, একটা বিষয় স্পষ্ট, দুবাই আজ শুধু একটা বাণিজ্য কেন্দ্র নয়, এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে জটিল ভূরাজনৈতিক সমীকরণগুলোর একটা কেন্দ্রবিন্দু। আর এই ক্ষমতার সবচেয়ে বাস্তব প্রকাশ দেখা যায় সমুদ্রে। ডিপি ওয়ার্ল্ড নামের দুবাই ভিত্তিক একটা কোম্পানি আজ বিশ্বের বহু গুরুত্বপূর্ণ বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। পানামা খালের দুই পাশের গুরুত্বপূর্ণ বন্দর সহ এমনকি চট্টগ্রাম বন্দরের টার্মিনাল নিয়ন্ত্রণে নেওয়ার সুযোগ খুঁজছে এই কোম্পানির। যে বন্দর দিয়ে জাহাজ যায় সেই বন্দরের নিয়ন্ত্রণ মানে বাণিজ্য পথের উপর প্রভাব। কিন্তু 2026 সালের ফেব্রুয়ারিতে একটা ঘটনা এই সাম্রাজ্যের ভেতরের এক অস্বস্তিকর সংযোগ সামনে আনে। ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান সুলতান আহমেদ বিন সুলাইম অ্যাপস্টিন পাইলের নাম আসার পর পদত্যাগ করেন। যে অ্যাপস্টিন পাইল বিশ্বজুড়ে ক্ষমতাবানদের সাথে জেফ্রি অ্যাপস্টিনের সম্পর্ক প্রকাশ করে আলোড়ন তুলেছিল। এই একই ঘটনা দেখিয়ে দেয় দুবাইয়ের বৈশ্বিক নেটওয়ার্ক কতটা গভীরে ছড়িয়ে আর কতটা সহজে বিশ্বের সবচেয়ে বিতর্কিত ক্ষমতা বলয়গুলোর সাথে সংযুক্ত হয়ে যায়। বন্দর, স্বর্ণ, রিয়েল এস্টেট আর অদৃশ্য প্রভাব, এই সব কিছু মিলিয়েই আজকে দুবাই, যেটার শুধু একটা শহর নয়, একটা ক্ষমতার প্রতীক। দুবাইয়ের গল্প শুরু হয়েছিল একটা বিশ্বাসঘাতকতা থেকে পালিয়ে আসা কয়েকশো মানুষ দিয়ে। এরপর প্রতিটা যুগে মাকতুম পরিবার একই কাজ করে গেছে। যে মুহূর্তে যে শক্তি সবচেয়ে বড় তার ছায়ায় দাঁড়িয়েছে। ব্রিটিশ যুগে টিকে থাকার কৌশল, দুর্ভিক্ষের যুগে চোরাচালান, স্বাধীনতার পর অবকাঠামো, আর আজকের বিশ্বে স্বর্ণ, বন্দর আর তথ্যের নিয়ন্ত্রণ। দুবাইয়ের আসল রহস্য মরুভূমি জয় করা নয়,
এটা প্রশ্ন না করার এক নিখুঁত ব্যবসায়িক মডেল, যেটা প্রতিটা যুগে নতুন রূপে ফিরে এসেছে। তবে সম্প্রতি ইরান যুদ্ধ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে দুবাইয়ের এই সমৃদ্ধি কতটা ঠুনকো, কতটা অসহায়। আপনার কি মনে হয় দুবাইয়ের এই ব্যবস্থা টিকে থাকবে কতদিন?